My dear students, viewers, learners, listeners, Assalamu alaikum. Now we will discuss about barbells. Barbells ক্রিয়া বিশেষণ যেটাকে বাংলায় বলে। বারবেলস সাধারণত ক্লাসেও তোমরা পড়ে থাকো, স্যাররা পড়ান বারবেলস। বারবেলস তোমরা সবসময় ব্যবহার করো। যারা পড়ো না বা যারা পড়ো নাই তারা অনেক সময় বুঝো না যে এটা আসলে বারবেলস ব্যবহার করছি আমি। বারবেলস ক্রিয়া বিশেষণ, এটা 3 প্রকার। তার সেটা প্রকারে আমরা পড়ে যাব। বার্বের যে আকার বা রূপ কোনো নির্দিষ্ট সাবজেক্টের পার্সন নাম্বার দ্বারা নির্ধারিত হয় না এবং একসাথে বার্ব, নাউন বা অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বারবেল বলে। বারবেল কাকে বলে? বার্বের যে আকার বা রূপ কোনো নির্দিষ্ট সাবজেক্ট বা পার্সন দ্বারা নির্ধারিত হয় না, নাম্বার দ্বারা নির্ধারিত হয় না। নির্দিষ্ট সাবজেক্ট, পার্সন, নাম্বার দ্বারা নির্ধারিত হয় না এটা, কিন্তু একসাথে বার্ব, নাউন এবং বারবেলের কাজ করে, সেটাকেই বলা হয় যে বারবেলস। একত্রে নাম দেওয়া হয়েছে বারবেলস, ক্রিয়া বিশেষণ। বাংলায় তোমরা ক্রিয়া বিশেষণ পড়েছ। ক্রিয়া বাংলায় যখন ক্রিয়ার প্রকারভেদ পড়ো তখন ক্রিয়া বিশেষণ নিশ্চয় পড়েছ। এটা এই ক্রিয়া বিশেষণ 3 প্রকার। ক্রিয়া বিশেষণ 3 প্রকার। ক্রিয়া বিশেষণ 3 প্রকার। ক্রিয়া বিশেষণ 3 প্রকার। আমি অতি সংক্ষেপে বলবো, এই বইতে দেখবা অনেক বিস্তারিত চ্যাপ্টার। এই বিস্তারিত এগুলি বুঝতে গেলে তোমাদের অনেক সময় লাগবে। তুমি জেনে রাখতে হবে এটা, কারণ যখন ট্রান্সফরমেশন করবা তখন তুমি ব্যবহার করো, কমপ্লিটিং সেন্টেন্সে ব্যবহার করো। You know it very well. In completing sentence, when you will do, you have to use various kinds of sentence: simple, complex, compound, and compound sentence এবং complex sentence বেশি হয় কমপ্লিটিং সেন্টেন্সে। আর কমপ্লিটিং সেন্টেন্সের সাবটার যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে ট্রান্সফরমেশন তুমি ভালোভাবে করতে পারো। আর ট্রান্সফরমেশনে এগুলো ব্যবহার করা হয়, বিভিন্ন গ্রামেটিক্যাল আইটেমেই ব্যবহার করা হয় বারবেলসটা। এখন কিভাবে ব্যবহার করা হয় দেখো। জিরান্ড, 1 নাম্বার হলো জিরান্ড। জিরান্ড, এখন জিরান্ড জিনিসটা কি? ভার প্লাস আইএনজি। তো বারবার প্রেজেন্ট ফর্ম হবে, তোমরা এটা বুঝোই। হ্যাঁ, যেমন মনে করো সুইমিং ইজ মাই হবি। ও তুমি ড্রয়িং দিতে পারো, ড্রয়িং ইজ মাই হবি। এটা দেখো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এখন তুমি জানো যে বারবের শেষে আইএনজি যোগ করে আই এম রিডিং, আই এম সুইমিং, আই এম ড্রয়িং এ পিকচার। আমি একটা ছবি আঁকতেছি, যেটাই বলো। আমি একটা ছবি আঁকতেছি। অথবা আই এম রিডিং অ্যান এসে, আই এম রিডিং আ প্যারাগ্রাফ, আ স্টোরি, এ লেটার, যেটাই বলো তুমি। আই এম রিডিং এ লেসন অ্যাবাউট এনভায়রনমেন্ট পলিউশন or International Mother Language Day or Taj Mahal or social communication. There are various kinds of chapter in your first paper. ফার্স্ট পেপার অনেক ছেলে মেয়ে অনেক সময় মনে করে যে আমাদেরকে ওগুলি রিডিং করার দরকার নেই। রিডিং করার দরকার আছে, রিডিং পড়বে। তাইলে সুইমিং ইজ মাই হবি। আমরা সবসময় বলি সুইমিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ব্যবহার করতে পারো, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে এই সুইমিং, ওয়াকিং, ড্রয়িং এগুলি নাউনের কাজ করেছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে। একত্রে 2টা কাজ করছে, বার্ব প্লাস নাউন। একত্রে 2টা কাজ করছে, বার্ব প্লাস নাউন, বার্ব প্লাস নাউন। বুঝতে চেষ্টা করো, এইটা একত্রে 2টা কাজ করছে, বার্ব প্লাস নাউন। তাইলে কি কাজ করলো? এটা একত্রে 2টা কাজ করলো,
ভার প্লাস নাউন, এই দুইটা কাজ করলো। সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে, আবার অবজেক্ট হিসাবে ব্যবহার হবে। তুমি সংক্ষিপ্ত রুটটা জানি রাখো, এটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে, অবজেক্ট হিসাবে ব্যবহার করবে হবে এবং নাউনের কাজ করবে। তাহলে মাই হবি ইজ সুইমিং, মাই হবি ইজ ড্রয়িং, মাই হবি ইজ রিডিং বুকস, ভেরিয়াস কাইন্ডস অফ বুকস। You read, I read, or people read various kinds of books or novel books, যাই বলো। তাহলে জিরান গেল, জিরান বুঝতে পারলা, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সাবজেক্ট অথবা সাবজেক্টের কাজ করে অবজেক্টের কাজ করে আইএনজি থাকবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে আসো পার্টিসিপল, জিরান পার্টিসিপল, 2 নম্বরে হলো পার্টিসিপল, অর্থাৎ ভার্বেলসের প্রকারভেদ। 2 নম্বর পার্টিসিপল, পার্টিসিপল, পার্টিসিপল। এই পার্টিসিপল আবার 3 প্রকার, 3 প্রকার। 1 নাম্বার ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, এটা আমার মনে হয় বলার দরকার রাখে না, তোমরা সবসময় ব্যবহার করো। আই হ্যাভ রিটেন আ স্টোরি, আই হ্যাভ রিটেন আপ, এটাকে সংক্ষিপ্ত রূপ হলো এটা আপ। তুমি 4-5 পড়ছো, আপ আপ রিটেন আ স্টোরি, ভিই দিলে এখানে একটা কমা দিতে হবে, শুধু ভিই দিলে আপ রিটেন আ স্টোরি। তুমি যদি ওভাবে লেখো সেটা ভুল হবে না। তাহলে ফার্স্ট পার্টিসিপল এটা তোমরা সবসময় লিখে আসতেছো, ডু ডিড ডান, গো ওয়েন্ট গন, ফিনিশ ফিনিশড ফিনিশড, রাইট রোড রিটেন, রিড রিড রিড, কেউ বলে রিড রেড রেড, তুমি রেড আর ইডি, রেড তো লাল, এই জন্য কেউ যদি ভুল করো, যারা ছাত্রছাত্রী হিসাবে ডোন্ট মাইন্ড প্লিজ, ছাত্রছাত্রী হিসাবে সেরকম ভালো নয়, তোমরা রিড রিড করিও, রিড রিড রিড। ফার্স্ট পার্টিসিপল এটা সবাই চিনো জানো, এই জন্য আমি এখানে আর থাকছি না। এবার প্রেজেন্ট পার্টিসিপলে যাচ্ছি আমি। তাহলে পার্টিসিপল 3 প্রকার, ফার্স্ট পার্টিসিপল 3 প্রকারের মধ্যে 1 প্রকার গেল। এবার আসো 2 নম্বরে প্রেজেন্ট পার্টিসিপল, 2 নম্বর প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এটা কি কাজ করে? প্রেজেন্ট পার্টিসিপল ভার প্লাস অ্যাডজেক্টিভ, ভার প্লাস অ্যাডজেক্টিভ, সংক্ষেপে লিখলাম ভার প্লাস অ্যাডজেক্টিভ, 2টা কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল 2টা কাজ করে, ভার প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে এক হচ্ছে 2টা কাজ করে। এটি কিরকম? আমি জিজ্ঞাসা করলাম, হোয়ার ইজ রহিম? আই সো হিম বিফোর, নাও আই এম নট সিইং হার। ইউ নো ইট, সি এর সাথে আমি আইএনজি যোগ করেছি। বর্তমানে আগে সি এর সাথে আইএনজি যোগ হতো না, বর্তমানে কিন্তু সি এর সাথে আইএনজি যোগ হয়, আইএনজি ব্যবহার করা যায়, এটা কন্টিনিউয়াস করা যায়। আই এম নট সিইং নাও, তো তোমার মা বলল আই স হিম রিডিং আ স্টোরি ইন হার রুম, এটা বললো। তাহলে আই স হার, যেমন অনেক রকমের বাক্য লিখতে পারো তুমি। আই স হার রিডিং আ বুক, আই স হার রিডিং আ বুক, এটা হলো অ্যাডজেক্টিভ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে অ্যাডজেক্টিভ বলে থাকে। তাহলে এটা আই স হার, এটা সাবজেক্ট প্লাস পিবি প্লাস অবজেক্ট, অবজেক্টের পরে যেটা ব্যবহার হয়েছে এটাও আরেকটা নাউন, আবুক, একটা বই। তাহলে এটা হলো
এন দিকে আর্টিকেল বলে, এন দি কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ, খেয়াল রাখবা, এন দি সবসময় অ্যাডজেক্টিভ। এন দি পার্টস অফ স্পিচের কি, তুমি যদি বলো যে না পার্টস অফ স্পিচের কি, এটা হলো পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ হবে এন দি। তাহলে আই স হার রিডিং আ বুক, আই স হার রিডিং আ বুক অ্যাকচুয়াল উচ্চারণ হলো এর উচ্চারণ, আমরা সবাই এ বলি, আমরা বাঙালি বেশিরভাগ ক্ষেত্রে আমরা এ ব্যবহার করি, অ্যাকচুয়াল এ না, এটা হলো যে আ। তাহলে আই স হার রিডিং আ বুক, আমি তাকে একটা বই পড়তে দেখলাম, এটা তাহলে বই পড়াটা এটা একটা কোয়ালিটি, এটা একটা গুণ, তাহলে এই গুণটা এখানে তুলে ধরা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপলে। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল, দেন ইউ হ্যাভ টু গিভ আনসার। জিরান সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, অবজেক্ট হিসাবে ব্যবহার হয়, বারবার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়, এটা ঠিক আছে, তবে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, অবজেক্ট হিসাবে ব্যবহার হয়, এটা সাবজেক্টের কাজ করে, অবজেক্টের কাজ করে, নাউন এবং ভার্বের কাজ করে। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল শুধু কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্বের কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করে, মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। তুমি এটা বলবা যে এটাই পার্থক্য, এটা অ্যাডজেক্টিভের কাজ করবে যদিও আইএনজি থাকে, এবং এটা বেশিরভাগ সময় 99% ক্ষেত্রে অবজেক্টের পরে ব্যবহার করা হয়, 99% ক্ষেত্রে অবজেক্টের পরে ব্যবহার করা হয়। এই জিনিসগুলো তোমাকে সংক্ষেপে জেনে রাখতে হবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল গেল, এইবার আসো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, এটা পারফেক্ট হবে নাকি পারফেক্ট হবে? পারফেক্ট। তাহলে পার্টিসিপল 3 পাওয়ার পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল এটা তুমি সবসময় করো কিন্তু বুঝো না। কেন বুঝো না বলছি, এই কারণে বলছি, ব্যবহার করো, হ্যাঁ, কিন্তু ট্রান্সফরমেশন করার সময়ও ব্যবহার করো, কিন্তু অনেক সময় খেয়াল করো না যে এটা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলে কি হয়, তোমার ফার্স্ট পার্টিসিপলের পরে হ্যাভিংয়ের পরে যে ওরটা ব্যবহার করা হয় সেটা ফার্স্ট পার্টিসিপল, মাঝখান দিয়ে আর কোনো ওর ব্যবহার হতে পারবে না। যেরকম দেখো, হ্যাভিং টেকেন রাইস আই ওয়েন্ট টু স্কুল, ভাত খেয়ে আমি স্কুলে গিয়েছিলাম। হ্যাভিং রিটেন এ লেটার আই পোস্টেড ইট, হ্যাভিং রিডিং আ স্টোরি আই রোট দ্যাট, সেটাই বলো। তাহলে হ্যাভিং এর পরে যে ওরটা বলবে এটা ফার্স্ট পার্টিসিপল হবে, মাঝখানে আর কোনো ওর বলবে না। তোমরা ট্রান্সফরমেশন করার সময় হ্যাভিং শব্দটা ব্যবহার করো, হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরিবর্তে হ্যাভিং ব্যবহার করতে হয়। তোমরা যখন চেঞ্জ করো এইটা খেয়াল রাখো, মাঝখানে কোনো ওর এখানে ব্যবহার হবে না। হ্যাভিং টেকেন রাইস, এখন তোমার প্রশ্ন থাকতে পারে কেন ব্যবহার হবে না স্যার? যেহেতু এটা রুলসের বাইরে তুমি যেতে পারবে না। রুলসের ক্ষেত্রে দেখা যাবে যে অনেক কিছু তোমাকে নিষেধাজ্ঞা থাকতে পারে, তোমাকে সেটাই মেনে চলতে হবে। তাহলে এটা গেল যে পারফেক্ট পার্টিসিপল। এবার আসো ইনফিনিটিভ পার্টিসিপল, শেষ করলাম আমরা ভার্বের তৃতীয় নাম্বার হলো ইনফিনিটিভ। ইউ ইউজ ইনফিনিটিভ অলওয়েজ when you write English. Infinitive always we use in our writings. Infinitive to take tiffin, I went to school. To take tiffin, I went to school. টু এর পরে যে ভার্বটা হবে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। টু এর পরে যে ভার্বটা হবে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। I want to write a
স্টোরি। আমি একটা গল্প লিখতে চাই। অর্থাৎ মূল কথা হলো টু এর পরে যে বার্বটা হবে সেটা বার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এটা ফার্স্ট ফর্ম হতে পারবে না, কখনো হতে পারবে না ফার্স্ট ফর্ম। এটা সবসময় প্রেজেন্ট ফর্ম হবে, টু এর পরে যে বার্বটা হবে এটাই হলো যে ইনফিনিটিভ। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। তাইলে আমরা বারবেলস 3 প্রকার করলাম। জিরান্ড, জিরান্ড সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, নাউনের কাজ করে বা ভার্ব প্লাস নাউন দুইটার কাজ করে, এটা তুমি বলতে পারো। তারপরে পার্টিসিপল, পার্টিসিপল 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এটা অ্যাডজেক্টিভের কাজ করে, মূলত এটাই জানি দেখবা, এটা অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্বের শেষে আইএনজি যোগ হয়। আই স হিম রাইটিং এ স্টোরি, আই স হিম ইটিং রাইস, ইটিং, রাইটিং, রিডিং এগুলি সব কোয়ালিটি গুণ, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। তারপরে ফার্স্ট পার্টিসিপল তো বুঝোই, ফার্স্ট পার্টিসিপল ইউ অলওয়েজ ইউজ ইট হোয়েন ইউ রাইট ইংলিশ। তাহলে ফার্স্ট পার্টিসিপলের কথা আর বেশি বলবো না। এবার পারফেক্ট পার্টিসিপল যেটা, হ্যাভিং ইটেন রাইস, হ্যাভিং রিটেন এ স্টোরি, আই শোড ইট টু মাই টিচার। আমি আমার টিচারকে দেখাচ্ছি। টিচার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হলো যে এটা টিচার, টিচার বলিও না, টিচার, টিচার কোনো শব্দ নেই, অ্যাকচুয়াল ওয়ার্ড নাই, টিচার। হ্যাভিং রিটেন, হ্যাভিং ডান সাম গ্রামার, আই শোড ইট টু মাই টিচার, টু মাই ম্যাডাম। তোমরা ক্লাসে নিশ্চয়ই এইভাবে দেখাও। তাহলে এটা হলো পারফেক্ট পার্টিসিপল। ইনফিনিটিভ হলো শুধু ভার্বের আগে টু বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমার তোমাদের প্রতি একটা অ্যাডভাইস থাকবে, তোমরা বেশি বেশি ডায়ালগ লিখবা, প্রত্যেক দিন একটা ডায়লগ লিখবা, প্রত্যেক দিন 10টা ট্রান্সলেশন করবা। 10টা ট্রান্সলেশন করতে বেশি সময় লাগে না। প্রত্যেক দিন 10টা ওয়ার্ড মিনিং শিখবা, ওয়ার্ড মিনিং লিখবা, খাতায় লিখবা যেগুলি পারো না। মনে করো একটা প্যারাগ্রাফ শিখছো তুমি, প্যারাগ্রাফের মধ্যে 10টা ওয়ার্ড আছে বা 15টা ওয়ার্ড আছে, ওই 15টা ওয়ার্ডের মিনিং তুমি আটকাই যাও, তুমি কিন্তু মুখস্থ করে ফেলছো। মুখস্থ বেশি দিন লাস্টিং করবে না, ইট উইল নট বি লাস্টেড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ হ্যাভ লার্ন। তুমি যেটা শিখছো সেটা যদি মিনিং না বুঝো, এটা বেশি দিন তোমার মনের মধ্যে স্থায়ী থাকবে না। এই কারণে ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ হ্যাভ রিটেন ইন দ্য প্যারাগ্রাফ। হ্যাঁ, you have to know the meaning of Bengali. If you know Bengali, you will not forget the paragraph or letter or a story. যাই কিছু শিখো তুমি সেটা আর ভুলবে না, তোমার মনে গেঁথে যাবে। এই জন্য প্রত্যেক দিন একটা ডায়লগ, WH কোশ্চেন দিয়ে ট্রান্সলেশন শিখবা। শুধু WH এর ট্রান্সলেশন করলে হবে না, অন্য ট্রান্সলেশন করবা, ছোট ছোট ট্রান্সলেশন করবা, কঠিন কঠিন ট্রান্সলেশন করার দরকার নেই। আমার এক স্যার বলতেন, আমি যখন মাস্টার্স পড়ছিলাম তখন উনি বলতেন যে টু রাইট ইজি ইংলিশ ইট ইজ ভেরি ডিফিকাল্ট, টু রাইট ডিফিকাল্ট ইংলিশ ইট ইজ ভেরি ইজি। কারণ তুমি যখন কঠিন ইংলিশ লিখবা তখন সেটা মুখস্থ করা, আর যখন তুমি বানায় বানায় লিখবা এখানে ভুল থাকবে, শব্দ মিসিং থাকবে, ওয়ার্ড মিসিং থাকবে, সেন্টেন্স মিসিং থাকবে, স্টেপ ঠিক থাকবে না। ইটস নট এ ম্যাটার, এটা কোনো ব্যাপারই না, তুমি চিন্তা করবে না। তখন তোমরা ওন ইংলিশ লেখো, নিজে বানাই লেখো, আরেকজনের মুখস্থ লিখছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু? উই আন্ডারস্ট্যান্ড ইট হোয়েন উই সি খাতা, ইউর খাতা SSC খাতা অর JSC খাতা। আমরা যখন খাতা দেখি তখন আমরা বুঝতে পারি কোনটা সে নিজের থেকে লিখছে, কোনটা নিজের থেকে লেখে নাই, সে মুখস্থ করে লিখছে। এটা বোঝা যায়, অটোমেটিক্যালি বোঝা যায়। তো সুতরাং আমার অ্যাডভাইস থাকবে প্রত্যেক দিন একটা ডায়লগ লিখবা, 10টা ট্রান্সলেশন করবা, ওয়ার্ড মিনিং লিখবা, এবং যা কিছু শিখো সেটার অনুবাদ স্পষ্টভাবে শিখবা, অবশ্যই শিখবা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। খোদা হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, অন্যকেও মেনে চলার জন্য বলবা।